ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা যেরকম প্রমিস করেছিলাম যে আমরা আজ থেকে আমাদের চ্যানেলে আমরা স্টার্ট করতে চলেছি ডাব্লিউবিসিএস যে মেন্স আগামীতে আসতে চলেছে। ডাব্লিউবিসিএস মেন্সে তোমাদের 2024-এ আর কিন্তু বেশি দিন টাইম নেই। যে কোনো সময় কিন্তু রেজাল্ট ঘোষণা হতে পারে, কারণ অ্যান্সার কি তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তারপর কিছু কারেকশনস হবে, কিছু অ্যান্সার নিয়ে কনফিউশনস আছে, সেগুলো আরেকটা আপডেট অ্যান্সার কি আসবে। তারপর কিন্তু রেজাল্ট আসার পরে কিন্তু তোমাদের হাতে খুব কম সময় থাকবে, তো দেরি না করে কিন্তু প্রিপারেশনটা শুরু করে দিতে পারো। তো আমরা অর্থাৎ আমাদের যে টার্গেট আছে সেটা প্রথমে আমরা যেসব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে 2023 থেকে ব্যাকওয়ার্ডে আমরা যাব। তো 2023 স্টার্ট করব 2023 দিয়ে, 2023-22 এভাবে করে চলবে। তো আজকে আমাদের পেপার যেটা আছে সেটা 2023 নিয়ে আলোচনা করা হবে। আর তোমরা জানো ডাব্লিউবিসিএস মেন্সে পেপার 5 আছে, সেখানে কিন্তু 200 মার্কস আছে। এই 200 মার্কসে পেপার 5-এ আমরা পলিটি আর ইকোনমি এই দুটো সাবজেক্ট কিন্তু রয়েছে। তো আমাদের ডিসকাশনস কিন্তু আজকে পলিটির ওপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে হবে। এবার দেখা যাক কতগুলো আমরা আজকে কোশ্চেন্স করতে পারি। তো যদি আমরা ফার্স্ট কোশ্চেন এখানে দেখি, তাহলে দেখো কি দেখতে পাচ্ছ যে অরিজিনাল কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া তে হাউ মেনি আর্টিকেলস অ্যান্ড শিডিউলস আর দেয়ার, মানে সেখানে কতগুলো আর্টিকেলস রয়েছে, অর্থাৎ অরিজিনাল যে কনস্টিটিউশন সেখানে কতগুলো আর্টিকেলস আর শিডিউল আছে। তো আমরা জানি 395টা আর্টিকেল, তো 392 তো হচ্ছে না, 396 হচ্ছে না, দুটো অপশানস কিছু আমাদের কাছে বাসছে, বি আর সি। যখন তুমি এরকমভাবে দুটো অপশানস এলিমিনেট করতে পারবে এবং দুটোতে যখন চলে যেতে পারবে, তখন এই দুটোর মধ্যে কিন্তু সেই কোশ্চেনেরটাকে কিন্তু অ্যাটেম্প করা উচিত। সো ইউ হ্যাভ টু টেক রিস্ক অন দ্যাট। তো 50-50 চান্স রয়েছে কিন্তু। তো এখন দেখো 8 আর 6 দুটোর মধ্যে কোনটা হবে। তো যদি আমরা দেখি যে অরিজিনাল কনস্টিটিউশন, তাহলে কিন্তু 8টা শিডিউল কিন্তু সেখানে রয়েছে, তো অ্যান্সার কিন্তু বি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এর ডিটেলসে একটু দেখে নেব। যদি আমরা অরিজিনাল কনস্টিটিউশন দেখি, তো সেখানে আমার 395টা আর্টিকেলস, 8টা শিডিউল, আর কি আছে 22টা কিন্তু পার্টস আছে। ঠিক আছে, এই কোশ্চেন্স কিন্তু অলরেডি জিজ্ঞেস করেছে পার্ট কটা আছে অরিজিনাল কনস্টিটিউশনে। এটা পেয়ে যাবো আমরা 2022-21 এক্সামে। এখান থেকে কোশ্চেন্স আর কি আমরা ফ্রেম করতে পারি যে আগামী দিনে কি জিজ্ঞেস করতে পারে। তো বর্তমানে এখানে কতগুলো আর্টিকেলস, শিডিউলস আর পার্টস আছে সেইটা আমরা দেখে নেব। তো আমরা যদি দেখি অ্যাজ অফ নাও 470 মতো আর্টিকেলস আছে, আর শিডিউল তোমার ওটা শিডিউল আছে। নেক্সট 25টা কিন্তু পার্টস আছে। অ্যাজ ইউ নো আমাদের কনস্টিটিউশনস হচ্ছে কি ফ্লেক্সিবল কনস্টিটিউশনস, আর এখানে বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট কিন্তু হতে থাকে। তো নাম্বার 2 কোয়েশ্চেন্স ইজ ডিসকাস অ্যাবাউট পঞ্চায়েত সিস্টেম, যে পঞ্চায়েত সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে আফটার দিস অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশনস। কোন অ্যামেন্ডমেন্টের পর পঞ্চায়েতি সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে? দি থার্ড কনস্টিটিউশনস অ্যামেন্ডমেন্ট, যেটা 1919 কত 2 ইয়া 3তে হয়েছিল, তাই তো। এবার এর সঙ্গে সঙ্গে আমরা 65th তো দেখে নিই কি। তো 65th কনস্টিটিউশনস অ্যামেন্ডমেন্ট, তো আমরা জানি যে SC/ST কি কমিশনস আছে। সো এই কমিশনস কি আগে সিঙ্গেল অফিসার এখানে থাকতো, বা সিঙ্গেল মেম্বার বা সিঙ্গেল অফিসার, হোয়াট এভার ইউ ক্যান সে। তো সেখানে সিঙ্গেল অফিসার থাকতো। যখন 65th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো, তো এটা দিয়ে এটাকে মাল্টিপল মেম্বার বডি বানানো হলো কিন্তু। এই গেল তোমার 65th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। 68th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা কি? 68th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যে প্রেসিডেন্ট রুল তোমরা জানো, যে প্রেসিডেন্ট রুলটা এক্সটেন্ড করা হলো পাঞ্জাবে। তোমরা কমেন্টে এটা জানাতে পারো যে প্রেসিডেন্ট রুল সব থেকে ম্যাক্সিমাম কোথায় হয়েছিল, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার কোন স্টেট আছে যেখানে প্রেসিডেন্ট রুল সব থেকে বেশি অ্যাপ্লাই হয়েছে। আর দুটো স্টেট আছে যেখানে কিন্তু এখনো প্রেসিডেন্ট রুল লাগু হয়নি। তো সেই দুটো স্টেটের যদি নাম জানো তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, আর এর পরবর্তী সেশনে তো আমি এর অ্যান্সার অবভিয়াসলি দেবই। আর এবার দেখো 72nd অ্যামেন্ডমেন্ট। 72nd অ্যামেন্ডমেন্টে কি, যে টেম্পোরারি প্রভিশন ছিল, টেম্পোরারি প্রভিশন কিসের? ত্রিপুরাতে ST রিজার্ভেশনের জন্য রিজার্ভ সিট থাকবে কোথায়, লোকাল, ওখানকার যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেইখানে, সেই সংখ্যাটা কিন্তু এই 72nd অ্যামেন্ডমেন্ট দিয়ে ফিক্স করা হয়েছিল। হয়ে গেল দ্বিতীয় নাম্বার কোশ্চেন্স। এরপরে যদি আমরা থার্ড কোশ্চেন্স দেখি,
তাহলে 3 নম্বর কোশ্চেন্স কি বলেছে? 3 নম্বর কোশ্চেন দেখো, বলেছে অরিজিনাল কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ওয়াজ হ্যান্ড রিটেন বাই, হাতে কে লিখেছেন? তো তিনি হচ্ছেন প্রেম বিহারী নারিন রায়জাদা। তো এই গেল 3 নম্বরে। আর এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছ তোমরা। রাফি আহমেদ কিদওয়াই, তিনি একজন ফার্স্ট যে ক্যাবিনেট হয়েছিল, সেই ফার্স্ট ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন আফটার ইন্ডিপেন্ডেন্স। অবভিয়াসলি মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস আছে। সো মিনিস্ট্রি কোথাকার? মিনিস্ট্রি অফ কমিউনিকেশনসের কিন্তু ফার্স্ট মিনিস্টার ছিলেন। 52 থেকে 54 পর্যন্ত তিনি যে আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আছে আর ফার্মার ওয়েলফেয়ার, সেখানকারও কিন্তু মিনিস্ট্রি সামলিয়েছেন। 1954-এ যেহেতু মারা যান, তো 2 বছরই তিনি এই পোস্টটাকে কিন্তু সামলিয়েছিলেন। ওকে, নেক্সট এখানে দেখো সি নম্বরে কৈলাসনাথ কার্জু। এগুলো অপশনস আমি আরও বিশ্লেষণ করছি কারণ এগুলো থেকেও কিন্তু কোশ্চেন্স আসার চান্স রয়েছে। তো আমরা পিওকিউটাকে সেইভাবে অ্যানালিসিস করব হলিস্টিকভাবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, এবং এখান থেকে যাতে তোমরা কোয়ালিটেটিভ তার সাথে সাথে কোয়ান্টিটি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এই ভিডিওগুলো থেকে বা এই সিরিজ থেকে। তো কৈলাসনাথ কার্জুর নাম তোমরা কখন পড়বে? যখন হিস্ট্রিতে আইএনএ পড়েছো, আইএনএ ট্রায়াল যখন হয়, সেই আইএনএ ট্রায়ালসে ডিফেন্ডার হিসেবে কাজ করেছিলেন অ্যালং উইথ জওহরলাল নেহরু, আরও যারা ছিলেন, আলী জিন্নাও ছিলেন। তো এদের সাথে এছাড়াও কৈলাসনাথ কার্জুর নাম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে ইম্পর্টেন্স। তাহলে কৈলাসনাথ কার্জুর নাম ওয়েস্ট বেঙ্গলে কী হিসেবে ইম্পর্টেন্ট? তো আমাদের যে সেকেন্ড গভর্নর ছিলেন, তিনি কিন্তু কৈলাসনাথ কার্জুই ছিলেন গভর্নর। তাহলে ফার্স্ট গভর্নর কে ছিল তোমরা কি জানো? ফার্স্ট গভর্নর কে ছিলেন? সি রাজাগোপালাচারী। এছাড়াও কৈলাসনাথ কার্জুর নাম কিন্তু মিরাট কনস্পিরেসি কেসের সাথেও যুক্ত আছে। মিরাট কনস্পিরেসি কেস, যেহেতু তিনি উকিল ছিলেন, তো তার কাজ কি? ডিফেন্ড করা। মানিকলাল মুন্সি, কানাইলাল মানিকলাল মুন্সি আর একটা মেজর নাম, যে তিনি বেসিক্যালি একজন রাইটার ছিলেন এবং তিনি গুজরাট থেকে বিলং করেন। এছাড়াও আমাদের যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, যেটা আমরা বললাম একটু আগে, তিনিও কিন্তু এই পদ সামলিয়েছেন 1950 থেকে 52 পর্যন্ত। তো এই গেল কানাইলাল মানিকলাল মুন্সি সম্বন্ধে কিছু ফ্যাকচুয়াল। এরপর 4 নম্বর কোশ্চেনে যদি আমরা দেখি কি বলেছে, দেখো বলেছে ম্যাক্সিমাম লাইফ অফ অ্যান অর্ডিন্যান্স প্রোমালগেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ম্যাক্সিমাম লাইফ কত একটা অর্ডিন্যান্সের? তো আমরা যদি দেখি অর্ডিন্যান্স কি, যখনই অর্ডিন্যান্স কথা হচ্ছে তখনই আর্টিকেল কত? 123 আমাদেরকে মনে করতে হবে। এছাড়াও একটা অর্ডিন্যান্স যখন প্রোমালগেট করে তার ম্যাক্সিমাম লাইফ কত হতে পারে? সেটা আমরা জানি যে 6 মাস হয়, আর তার সাথে কি 6 সপ্তাহ থাকে টাইম। এরপরে দেখো যে গোয়া কোন বছর, কি বলেছে? গোয়া 25th স্টেট অফ ইন্ডিয়া হয় কত বছরে, অর্থাৎ কোন সালে হয়েছিল? তো সাল যদি আমরা দেখি তাহলে কত সালে হয়েছিল? 1987, তাই তো? 1987 কততম অ্যামেন্ডমেন্ট? তাহলে জানাও যে কততম অ্যামেন্ডমেন্টে গোয়া আমাদের 25তম স্টেট অফ ইন্ডিয়া অন্তর্গত হয়। ওকে, নাও কাম কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে দেখো, যে একটা বিল অ্যাক্টে হয় না যতক্ষণ না কোনটা নিচের ফুলফিল হচ্ছে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে দেখো প্রথম অপশনটা কি বলেছে, লোকসভা যদি পাস করে দেয় তাহলে কি অ্যাক্ট হবে? না। রাজ্যসভা পাস করলে? না, সেটাও না। যদি দুটো হাউসই পাস করে দেয় তাহলে কি হবে?
হ্যাঁ, তাও হয়ে যাবে, বাট কি দরকার, প্রেসিডেন্টের অ্যাসেন্ট দরকার যে বিলটাতে। তাহলে বোথ হাউস পাসও দরকার, আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যতক্ষণ না অ্যাসেন্ট দিচ্ছে এই বিলে সেটা দরকার। তাহলে ফাইনাল একটা বিল অ্যাক্ট হয় যখন প্রেসিডেন্ট কিন্তু তার সহমতি জানায়। নেক্সট 8 নম্বর কোশ্চেন্স। 8 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে কোন আর্টিকেল, কনস্টিটিউশন বডি থেকে কিন্তু এটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, যেখানে ন্যাশনাল কমিশনস অফ শিডিউল কাস্ট আর ন্যাশনাল কমিশনস ফর শিডিউল ট্রাইবের কথা বলা হয়েছে কোন আর্টিকেলে। তো এটা 338, তাই তো আমরা সবাই জানি যে 338-এ এটা আছে। তারপর এখান থেকে কোন আর্টিকেল বা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা বাইফার্কেট হয়, সেগুলো সব কোশ্চেন কিন্তু এখানে আছে, সেই জন্য আমি এখানে পুরোপুরি ডিসকাস করলাম না। তো চলো পরেরটা দেখা যাক কি বলেছে 9 নম্বরে। তার আগে তোমরা যদি দেখতে চাও আর্টিকেল 337, এটা রিলেটেড কি, এটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি যেটা ছিল তার রিজার্ভেশন নিয়ে কথা বলেছে। অর্থাৎ এটা অ্যাংলো ইন্ডিয়া, বেসিক্যালি অ্যাংলো ইন্ডিয়া টাইম লিমিট নিয়ে বলা হয়েছে। 334 হচ্ছে আমাদের SC ST অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, যেটা লোকসভাতে বা রাজ্যসভায় সিটের যে অ্যালোকেশনস, যে 10 বছর করে বাড়ানো হয়, আর ফাইনালি গিয়ে আমরা কি দেখলাম, 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যামেন্ডমেন্টে কি বললো, যে তোমাদের অ্যাংলো কমিউনিটি যেটা ছিল তার যে রিজার্ভেশন সেটা ডিসকন্টিনিউ করে দিয়েছিল, তাই তো। তো 104th অ্যামেন্ডমেন্ট কিন্তু এই অ্যাসপেক্টে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর্টিকেল 339 যদি দেখি, তাহলে এটা শিডিউল এরিয়া যেসব আছে সেগুলোতে ওয়েলফেয়ার যাতে হয় সেই রিলেটেড এই আর্টিকেল 339। এবার দেখো আর্টিকেল, তো এগুলো হয়ে গেল আর্টিকেল নিয়ে, বাকি আর্টিকেলগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করা হলো। এবার দেখো এখানে কি বলেছে 9 নম্বর কোশ্চেনে যদি আমরা দেখি, তাহলে বলেছে যে ডক্ট্রিন অফ প্লেজার, ডক্ট্রিন অফ প্লেজার কোন আর্টিকেলে ইন্ট্রোডিউস করা হয়েছে। ডক্ট্রিন অফ প্লেজার, প্লেজার মানে বুঝতেই পারছো, কোনো একটা জিনিসের কি বলেছে, যে টাইম লিমিট, কেউ কিন্তু সেখান থেকে, অর্থাৎ কোনো একটা পোস্টে যদি থাকে তাকে সহজে কিন্তু হটাতে পারবে না বা ডিসমিস করে দিতে পারবে না সেই পোস্ট থেকে, সেইটা রিলেটেড ডক্ট্রিন অফ প্লেজারের কথা বলা হয়েছে। তো এখানে কোন পোস্টগুলোর কথা বলেছে, এটা হচ্ছে বেসিক্যালি সিভিল সার্ভেন্টদের কথা বলা হয়েছে। তাদেরকে সহজে কিন্তু পোস্ট থেকে ডিসমিসাল করা যায় না উইদাউট পারমিশনস অফ প্রেসিডেন্ট। সো এটা কোন আর্টিকেলে আছে, তো এই ডক্ট্রিনটা আর্টিকেল 310-এ আছে। সো 11, এটা কিন্তু সিভিল সার্ভেন্টদের নিয়েই, সিভিল আছে, বলেছে ইমপিচমেন্ট নিয়ে। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড। তো এটা কোথায় ইনিশিয়েট করতে পারবে প্রেসিডেন্টের ইমপিচমেন্টটা, লোকসভা, রাজ্যসভা, না ইদার হাউস, না সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট তো প্রশ্নে উঠছে না সুপ্রিম কোর্টে করবে, লোকসভা করতে পারে, রাজ্যসভা করতে পারে। তো অপশন হচ্ছে সি, যে ইদার হাউস অফ দি পার্লামেন্ট ক্যান স্টার্ট দ্য ইমপিচমেন্ট প্রসেস। তো আমরা যদি প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করি, তাহলে এর পুরো প্রসিজার, যে একজন প্রেসিডেন্ট তাকে ইমপিচমেন্ট করার জন্য কি 1/4 মেম্বারদের সিগনেচার দরকার। সেকেন্ড, 14 দিনের একটা নোটিশও কিন্তু ডেলিভার করতে হবে বিফোর ইমপিচমেন্ট। এরপর ইনভেস্টিগেশনস হবে, লোকসভা, রাজ্যসভায় বিল পাস হবে, অর্থাৎ স্পেশাল মেজরিটি হবে আন্ডার আর্টিকেল 61। স্পেশাল মেজরিটি কি, 2/3 মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ, তাই তো। তো আর্টিকেল 61 যদি আমরা দেখি, আর্টিকেল 61-এ কিন্তু পুরো প্রসিজার দেওয়া আছে কিভাবে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা হয়। এবার আমি যদি কোশ্চেন জিজ্ঞেস করি যে কোন আর্টিকেলে বলা আছে যে
প্রেসিডেন্টের রিমুভালের জন্য যে আমরা জানি গ্রাউন্ডস, কোন গ্রাউন্ডে তিনি বা একজন প্রেসিডেন্টকে রিমুভ করা যায়, সেই গ্রাউন্ড কি, সেটা সবাই জানে যে কনস্টিটিউশনে যদি ভায়োলেশনস হয় তাহলে প্রেসিডেন্টকে রিমুভ করা যায়। তাহলে সেটা কোন আর্টিকেলে আছে? সেটা কিন্তু আর্টিকেল 61-এ নেই, সেটা আছে আর্টিকেল 56-এ, যেখানে গ্রাউন্ড যে রিমুভাল করা যাবে প্রেসিডেন্টকে সেটা নিয়ে কিন্তু সেখানে ডিসকাস করা আছে। তাহলে দেখলে যে আর্টিকেল 61 কিন্তু আলাদা আর আর্টিকেল 56 কিন্তু ডিফারেন্ট। দুটোই ইমপিচমেন্ট বা রিমুভালের প্রসেস বলছে, একটাতে পুরো প্রসিজার্স আছে আর একটাতে গ্রাউন্ড বলা হয়েছে যে কোন গ্রাউন্ডে প্রেসিডেন্টকে রিমুভ করা যেতে পারে। তো নেক্সট আমরা 10 হয়ে গেল, এবার 11 নম্বরে যাই। কি জিজ্ঞেস করেছে যে কতগুলো ইন্ডিয়ান স্টেট আছে যেখানে বোথ হাউস অফ পার্লামেন্ট রয়েছে, অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ দুটো, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, এই দুটো রয়েছে। কোন কোন স্টেট? কতগুলো স্টেট? 6টা স্টেট। কি কি? বড় বড় স্টেট নাও। ইউপি পাশে কি আছে? বিহার আছে, তো ইউপি বিহার হয়ে গেল একসঙ্গে। তারপরে কর্ণাটকা হলো, আর মহারাষ্ট্র, এই দুটো স্টেট। এছাড়া আর কি স্টেট আছে? আর আসছে রিসেন্ট যেটা স্টেট হয়েছে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ, এই দুটো কিন্তু আছে। তাহলে তেলেঙ্গানা আর হয়ে গেল অন্ধ্রপ্রদেশ। তাহলে টোটাল কটা হলো দেখো তোমরা, যদি দেখো 2 2 4 আর 6, তো টোটাল এই 6টা স্টেট, এই 6টা স্টেটে কি দুটোই আছে, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, এবার 12 নম্বর কোশ্চেনে আমরা যদি দেখি, তাহলে 12 নম্বর কোশ্চেনে কি দেখবো? দেখো কোশ্চেন জিজ্ঞেস করেছে 12 নম্বরে 8 নম্বর যে শিডিউল আছে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি নিয়ে ডিল করে? তো 8 শিডিউল কোড নিয়ে ডিল করে। তো আমরা নিউনিক্স তো জানি, টিয়ার্স অফ ওল্ড পিএম, এই নিউনিক্স দিয়ে কিন্তু পুরো তুমি শিডিউল মনে রাখতে পারবে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। ও ফর কি? অফিসিয়ালস ল্যাঙ্গুয়েজ। ওকে, তো অ্যান্সার সি কিন্তু হয়ে গেল। তো এরকম কিছু ট্রিক্স যদি তুমি মনে রাখতে পারো তাহলে পুরো শিডিউল কিন্তু তোমার হাতের মুঠোয়। এখান থেকে কিন্তু সোজা কোশ্চেন দেখো জিজ্ঞেস করছে যে 8 শিডিউল রিলেটেড কি, এরপরে জিজ্ঞেস করতে পারে 4 শিডিউল কি, 12 শিডিউল কি, 11 নম্বর শিডিউল কি, সেগুলো কিন্তু সব কিন্তু এই নিউনিক্সের মাধ্যমে বলে দিতে পারবে। এবার দেখো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? বলেছে যে কোন হাইকোর্টটা এস্টাবলিশ হয়েছে 1 জানুয়ারি 2019-এ। দেখো তেলেঙ্গানা কিন্তু রিসেন্ট একটা স্টেট সবে সবে তৈরি হয়েছে 2014-15 দিকে। অন্ধ্রপ্রদেশ থেকে এটা আলাদা হয় এবং তেলেঙ্গানা স্টেট হয়। তারপরেই তেলেঙ্গানাতে কিন্তু শুরুতেই তো হাইকোর্ট হবে না, একটু টাইম তো লাগবে তৈরি হতে, কারণ একটা পার্লামেন্টে বিল পাস করতে হবে যে হাইকোর্টের জুরিসডিকশন কোথায় কোথায় হবে সেই সব, আর নতুন হাইকোর্ট এস্টাবলিশ করা হচ্ছে সেই নিয়েও। তো বি হচ্ছে কিন্তু অ্যান্সার। ওকে, এবার 14 নম্বর কোশ্চেনটা বলেছে কি? 14 নম্বরে বলেছে যে কে অ্যাক্ট করবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তখন যখন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টও কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। অর্থাৎ প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে কে প্রেসিডেন্টের সিটে বসবে? তাহলে সেটা কি হবে? সেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে। এবার যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও না থাকে বা তার অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে সেখানে কে বসবে? তাহলে সেখানে সিনিয়র যে মোস্ট জাজ হয় সুপ্রিম কোর্টের, সে কিন্তু সেখানে, অর্থাৎ প্রেসিডেন্টের সিটে কিন্তু বসবে। আর এরকম কেস কিন্তু একবার হয়েছিল, সেটা তোমার সালটা আই থিঙ্ক 1969-এর টাইমে। এই সময় প্রেসিডেন্ট যে ছিল ডক্টর জাকির হোসেন, তো তার কিন্তু হঠাৎ করে মৃত্যু হয়। তো তারপরে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনিও কিন্তু রিজাইন দিয়ে দিয়েছিল। তো সেই সময় হিদায়াতুল্লাহ যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন তিনি কিন্তু
এই প্রেসিডেন্টের সিটে বসেছিলেন। তাহলে এই ঘটনাও কিন্তু জিজ্ঞেস করতে পারে যে এরকম কেস কি হয়েছিল আমাদের ইন্ডিয়াতে। হ্যাঁ, সেটা হয়েছিল, আর সালটা অলরেডি 1969 অ্যাজ ফার আই নো। ঠিক আছে, এরপর দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, এটা প্রিএমবেল থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। বলেছে দেখো যে কনস্টিটিউশনে আমাদের ইন্ডিয়াকে কি ডিক্লেয়ার করেছে, সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, আর যেটা কিনা অ্যাসিওর করছে সিটিজেন্সকে জাস্টিস ইকুয়ালিটি লিবার্টি, আর এনডিভিওর করছে যে প্রমোট করবে ফ্র্যাটার্নিটি তাদের মধ্যে। তো যে ওয়ার্ড এখানে আছে সোশ্যালিস্ট আর সেকুলার, এটা অ্যাড করা হয় কোন বছর? সেটা অ্যাড করা হয়, আমরা জানি যে 42nd অ্যামেন্ডমেন্ট দিয়ে এটা হয়েছিল, আর সেটা হয়েছিল 1976 সালে। তাহলে 1976। এখানে দেখো একটা ট্রিক আছে এটা মনে রাখার জন্য। 42nd, 42nd-এ 4+2 করলে কত হয়? 6 হয়। আর এই যে 6, 76। দ্যাট ইজ হাউ ইউ ক্যান রিমেম্বার 42nd। সিমিলারলি 44ও কিন্তু মনে রাখতে পারো। 44 তো 4 যোগ করলে কত হয়? 8 হয়। আর এটার সাল কত? 1978। ঠিক আছে, এবার আমরা আমরা দেখে নেবো পরের 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখি। 16 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, যে রাইট টু প্রপার্টি ওয়াজ ড্রপ ফ্রম দ্য লিস্ট অফ দি ফান্ডামেন্টাল রাইটস বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? কোন অ্যামেন্ডমেন্টে যে রাইট টু প্রপার্টি ছিল সেটাকে ড্রপ করা হয়েছিল? সেটা 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তাহলে দেখলে 44th, 42nd এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 24th কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা ফান্ডামেন্টাল রাইটসের আর ডিপিএসপিটা সেল পড়বো, বা ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড যেসব জাজমেন্ট আছে সেই সব কেসগুলো যখন দেখব, সেখানে কিন্তু 24th অ্যামেন্ডমেন্টের যে ভূমিকা সেটা কিন্তু ইম্পর্টেন্স। কারণ যখন গোলকনাথ কেস হলো, সো সেই গোলকনাথ কেসে কি বলেছে সুপ্রিম কোর্টে? তো সুপ্রিম কোর্ট বললো যে এখানে যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবে না কে? পার্লামেন্ট। তো পার্লামেন্ট এই যে জাজমেন্টটা ছিল গোরখনাথ কেসে, সেটাকে কিন্তু ওভাররাইট করেছিল বাই 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আর এই অ্যামেন্ডমেন্টে কি বলেছিল যে না, পার্লামেন্টের কাছেও পাওয়ার আছে যে সে ফান্ডামেন্টাল রাইটের কে অ্যামেন্ড করতে পারবে। ওকে, তো এই গেল 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। 42nd অ্যামেন্ডমেন্টকে তো জানোই ইম্পর্টেন্ট, কারণ এটা মিনি কনস্টিটিউশন বলে। তো এই সময় বহুত আর্টিকেল, আর তারপর প্রিএমবেলে যেসব ওয়ার্ড আমরা দেখলাম এর আগের কোশ্চেনটা, সেখান থেকে এই 42nd অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু সেটা নেওয়া হয়েছে। তো 42nd, 44th, 24th এগুলো অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইসব অ্যামেন্ডমেন্ট কিন্তু এক্সামে আসবেই আসবে। এবার 17 নম্বর দেখো। 17 নম্বর বলেছে কি, কোন আর্টিকেল প্রোভাইড করে প্রসিজার্স ইন পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেট? অর্থাৎ যেই এস্টিমেটের কথা আসলো এটা রিলেটেড কিন্তু বাজেট। তো বাজেটে কোন খাতে কত যাবে সেটার এস্টিমেশন কোন আর্টিকেল দিয়ে করা হয়? সেটা এস্টিমেশন করা হয় 113 দিয়ে। ঠিক আছে, এখানে এস্টিমেশন বলতে দুই ধরনের এস্টিমেশনের কথা বলা হয়। এক হচ্ছে তোমার চার্জড অন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, আর একটা আদার চার্জেস। ওকে, এইটা লোকসভাতে পেশ করা হয়, আর এটা শুধু ডিসকাস করা হয়, এর উপর কোনো ভোটিং হয় না। এই গেল কিছু ইম্পর্টেন্ট অ্যাবাউট আর্টিকেল 113। এবার বলো 110 নম্বর আর্টিকেল রিলেটেড টু কি? 110 নম্বর আর্টিকেল আমরা জানি যে ডেফিনেশনস আছে এখানে। কিসের ডেফিনেশন আছে? মানি বিলের, তাই তো। যে মানি বিলের ডেফিনেশন কোনটা মানি বিল হিসেবে গণ্য করা হবে সেটা কিন্তু আর্টিকেল 110-এ দেওয়া আছে। 111তে আমরা পেয়ে যাবো যে অ্যাসেন্ট, কোনো একটা বিলের সেটা অ্যাসেন্ট রিলেটেড, সে কিন্তু আর্টিকেল 111তে রয়েছে। 113 অলরেডি এস্টিমেশন নিয়ে পেয়ে গেলাম। আর 114 কি? 114 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশনস বিল। অ্যাপ্রোপ্রিয়েশনস বিল নিয়ে রয়েছে। তো অ্যাপ্রোপ্রিয়েশন বিল যতক্ষণ না পাস হচ্ছে ততক্ষণ আমাদের কি ক্যাবিনেট কিন্তু পয়সা বা মানি সেটা ইউজ করতে পারবে না। ওকে, তো এ গেল 114। তো এগুলো আর্টিকেল কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো রিলেটেড টু বাজেটের। এবার 18 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি তাহলে কি বলেছে দেখো, যে হুইচ অফ দি ফলোয়িং অ্যামেন্ডমেন্ট বিলস এক্সেমটেড
দ্য স্টেট অফ বিহার ফ্রম অব্লিগেশনস হ্যাভিং দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার। অর্থাৎ কোন অ্যামেন্ডমেন্টটা যেটা কিনা স্টেট অফ বিহারকে এক্সিম্ট করছে, অর্থাৎ এটার অর্থাৎ বিহারের অব্লিগেশনসে নেই যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে যে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা করতে হবে। কেন এক্সিম্ট করলো বিহারকে? কারণ যখন অ্যারাউন্ড 2000, তো 2000 সালের দিকে যদি আমরা দেখি, তো বিহার আর ঝাড়খণ্ড, ওকে, ঝাড়খণ্ড একসাথে ছিল সেখানে, কিন্তু অর্থাৎ ঝাড়খণ্ড কিন্তু তখনও স্ট্যাবলিশ হয়নি। 2000-এ তখন 94th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আসলো। সেই বিলে ঝাড়খণ্ডকে কিন্তু আলাদা একটা স্টেট ডিক্লেয়ার করলো। এই স্টেট ডিক্লেয়ার করায় লার্জ যে পপুলেশন এসটি এসসি পপুলেশনটা এই স্টেটের ঝাড়খণ্ডের আন্ডারে কিন্তু চলে গেল। তাহলে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের কিন্তু ইম্পর্টেন্সটা আমাদের ঝাড়খণ্ডের পার্সপেক্টিভে বেড়ে গেল। তো বিহারে সেরকম পপুলেশনস কিন্তু আর থাকলো না। তো সেই জন্য যে অব্লিগেশনটা ছিল সেটা বিহারের জন্য কিন্তু এক্সিম করা হয়েছিল। তো তার অ্যান্সার তো অলরেডি আমরা পেয়ে গেছি কত, 94th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, এবার এছাড়াও এখানে দেখো 92nd অ্যামেন্ডমেন্ট, এটা 8th শিডিউল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিলেটেড। এই 92nd অ্যামেন্ডমেন্টে কি বলতে পারবে কোন 4টা ল্যাঙ্গুয়েজ আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের দরজা পেয়েছিল 92nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে? তারপরে দেখো 93rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। 93rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কি? এটা হচ্ছে রিলেটেড টু তোমার রিজার্ভেশনস ফর সোশ্যালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যেগুলো আছে তাদেরকে রিজার্ভেশন দেওয়ার জন্য। 95th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটা এসসি এসটি রিজার্ভেশনস ফর সিট, সেটা নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে। এই গেল তোমার বিভিন্ন অ্যামেন্ডমেন্ট। তাহলে দেখো বেশিরভাগ কোশ্চেন্স কিন্তু আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে পেয়ে যাচ্ছি। কোশ্চেন জিজ্ঞেস করার ধরনটা একটু আলাদা, বাট অ্যামেন্ডমেন্ট যদি করা হয়, মানে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো যদি আমরা কভার করি, তাহলে কিন্তু দেখছি যে কোশ্চেন্স কিন্তু আসছে সেখান থেকে। তো অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু দেখে রাখা উচিত। আর প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট বলে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়, পরবর্তীতে যদি কোশ্চেন্স আসে সেগুলোতে এলিমিনেট করতে তুমি পারবে 4টা অপশনসকে। এবার আর্টিকেল 19 দেখো বলেছে কি, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ আ পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। পার্মানেন্ট প্রেসিডেন্ট আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির কে ইলেক্ট হয়েছিল? তোমরা জানি এটা রাজেন্দ্র প্রসাদ। তো এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে ইম্পর্টেন্ট বহু কোশ্চেন আছে। ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে লক্ষ্মীকান্তা, সেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, যেখানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তারপর ড্রাফট, তারপর রিসেন্ট একটা কোশ্চেন দেখলাম কি, যে কনস্টিটিউশন যে ড্রাফটিং বা হ্যান্ড রিটেন পুরো কনস্টিটিউশনটাকে যিনি লিখেছেন তার উপরেও কোশ্চেন কিন্তু এসেছে। ওকে, বি আর আম্বেদকর তো আমরা জানি যে তিনি ড্রাফটিং কমিটির হেড ছিলেন। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল কোন কোন কমিটি ছিল, কোন কোন মেজর কমিটি ছিল সেগুলো কিন্তু দেখে নিতে হবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, ফ্র্যাঙ্ক অ্যান্টনি কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির টেম্পোরারি মেম্বার হিসেবেও ছিলেন, আর ইনি একজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার ছিলেন, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে একজন মেম্বার ছিলেন। ওকে, নেক্সট 20 নম্বর কোশ্চেন আমরা দেখি। 20 নম্বর দেখো কি বলেছে, কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে আমাদের যেটা কনস্টিটিউশন প্রোভাইড করেছে। এই ফান্ডামেন্টাল ডিউটি এটাও কিন্তু 42nd কনস্টিটিউশনস অ্যামেন্ডমেন্টের পর যুক্ত হয়েছিল, আর সেই সময় কিন্তু পুরো 11টা ছিল না, তখন 10টা অ্যাড করানো হয়েছিল, পরে একটা অ্যাড করেছিল যেটা আমরা জানি 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা কত সাল, কত 2002 সালে এসেছিল। আর তখন টোটাল 11টা হয় কিন্তু, তো অ্যান্সার কিন্তু 11। 21 দেখো কি বলেছে, যে আ মেম্বার অফ আ স্টেট পাবলিক সার্ভিস কমিশনস, তো কোনো একজন মেম্বার স্টেট পাবলিক সার্ভিস কমিশনারকে রিমুভ করা যেতে পারে কি, এই গ্রাউন্ডে যে মিসবিহেভিয়ার একটা গ্রাউন্ড আছে যেখানে আমি রিমুভ করছি, অনলি আফটার ইনকোয়ারি হ্যাজ বিন হেল্ড বাই। তো এই ইনকোয়ারিটি কার দ্বারা করা হবে তারপরেই আমি
যে কোনো একজন মেম্বার আছে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের, তাকে সরানো যাবে। সেটা সেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যদি করে, তারপরেই কিন্তু রিমুভ করানো যায়। যদি আমি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কথা বলি, এখানে যেসব মেম্বারগুলো অ্যাপয়েন্ট করা হয় সেটা কার দ্বারা করা হয়? গভর্নরের দ্বারা। আর যখন রিমুভ করা হচ্ছে তখন কার দ্বারা করা হচ্ছে? তখন প্রেসিডেন্ট দ্বারা করা হচ্ছে কিন্তু। তো এটা মাথায় রাখবে, এটা হচ্ছে যে একজন গভর্নরের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, আর যখন রিমুভ করা হচ্ছে তখন প্রেসিডেন্ট দিয়ে রিমুভ করছে। তো এই ধরনের যেগুলো অড একটু ইনফরমেশনস, সেগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো ফ্রেম করানো হয়। এরপরে 22 নম্বর কোশ্চেনে দেখি, পঞ্চায়েত রাজ সিস্টেম গ্রাম সভা কনসিস্ট অফ হোয়াট? তো গ্রাম সভা কি দিয়ে তৈরি? তো দেখো, একটু আগে বললাম যে ইটস 73rd কনস্টিটিউশনস অ্যামেন্ডমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এখানে ম্যান্ডেটরি প্রভিশনগুলো দেখবে, আর এর মধ্যে কিন্তু গ্রাম সভা আছে। তাহলে পঞ্চায়েত রাজ থেকে দেখলে অনেকগুলো কোশ্চেন কিন্তু আছে, অ্যামেন্ডমেন্ট থেকেও কোশ্চেন অনেকগুলো পেয়ে গেলাম। তো একটু ডিটেলসে এগুলো কিন্তু করা উচিত। তো গ্রাম সভাতে দেখো, গ্রাম সভা বলেছে কনসিস্ট অফ কি? কনসিস্ট অফ পার্সনস হু রেজিস্টার ইন দ্য ইলেকটোরাল রোলস রিলেটিং টু ভিলেজ, না elected executive of a village officials nominated by him, or village sarpanch or persons nominated by him। এটা তো না। আর ইলেক্টেড এক্সিকিউটিভ, এটা এক্সিকিউটিভ প্রশ্ন হচ্ছে না। আর এটা ইলেক্টেড, এখানেও এক্সিকিউটিভ কোনো প্রশ্ন হচ্ছে না। আর নমিনেটেড বাই হিম সেরকম কিছু নেই। সারপঞ্চের কথা তো আর্টিকেলে কিছু বলা হয়নি। তো অ্যান্সার কি? বি, দ্য পার্সনস হু রেজিস্টার্ড ইন দ্য ইলেক্টোরাল রোলস রিলেটিং টু দ্যাট ভিলেজ, সেটা কিন্তু গ্রাম সভার আন্ডারে আসে। ওকে, তো আর্টিকেল দেখছো তুমি 243 যেটা, তাই তো 243 থেকে 243 পর্যন্ত কিন্তু পঞ্চায়েতে ইম্পর্টেন্ট রয়েছে। তো প্রত্যেকটা আর্টিকেলস কিন্তু দেখা উচিত। এবার 23-এ যদি আমি দেখি, তাহলে চলো 23 নম্বরে কি বলেছে, হুইচ কান্ট্রি থেকে, কোন কান্ট্রি থেকে আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট অফ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস সেটা নেওয়া হয়েছে। তো কনকারেন্ট লিস্ট কোন আর্টিকেল থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে কোথায়? অস্ট্রেলিয়া থেকে। তো অস্ট্রেলিয়াতে তুমি যদি দেখো, তাহলে এখান থেকে কিন্তু এর নামে যদি তুমি দেখো, তাহলে এই নাম থেকে 3টে জিনিস পাবে। এই 3টে জিনিস জাস্ট নিমোনিকের মতো মনে রাখার দরকার। অস্ট্রেলিয়াতে দেখো STRALI আছে। ST এই প্রথমটা দিয়ে দেখো, এটা হচ্ছে জয়েন্ট সিটিং। তো জয়েন্ট সিটিং কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। তারপরে যদি আমি এটাকে TRA অর্থাৎ ট্রেড রিলেটেড যেগুলো আছে, সেটাও কিন্তু এখান থেকে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর LI দ্যাট মিনস লিস্ট, এই কনকারেন্ট লিস্ট, এই লিস্ট 3টে যে লিস্ট আছে সেটাও কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। এই 3টে জিনিস ট্রেড রিলেটেড, তারপর জয়েন্ট সেটিং আর লিস্ট, এই 3টে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে কি নেওয়া হয়েছে? সেটা প্রসিজার এস্টাবলিশ বাই ল। তারপর US থেকে তো অনেক কিছু আমরা নিয়েছি, রাইটস বলো, সুপ্রিম কোর্টের, তারপর প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, এইসব জিনিসগুলো US থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো সোর্স থেকেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা দেখছি। পরে কি বলেছে? কারেক্ট স্টেটমেন্ট বের করতে বলেছে রিলেটেড টু কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া। তো এখানে ভালো করে এটা দেখবে যে কারেক্ট না ইনকারেক্ট জিজ্ঞেস করছে, তার জন্য কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হতে পারে। তো এখানে কারেক্ট জিজ্ঞেস করেছে, তাহলে কারেক্ট কোনটা? এটা যদি আমরা আর্টিকেল 1-এই দেখি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে এর অ্যান্সারটা কি, যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট। তো বি হচ্ছে অ্যান্সার। সিম্পল কোশ্চেন্স, কিন্তু অতটাও টাফ কোশ্চেন্স নেই কিন্তু। তো একটু খাটলে, আর কোন জায়গা থেকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে সেটা যদি একবার তোমরা জানতে পারো, তাহলে সেগুলো চ্যাপ্টার যদি বারবার রিভাইজ করো, এখান থেকে কিন্তু কোয়ালিটি থেকে কিন্তু 100টা কোশ্চেনই করা যেতে পারে। তো যে কোশ্চেনটা তুমি পারবে না সেটা এলিমিনেশন দিয়েও করতে পারবে। তাহলে যেহেতু এর আগের বারে যদি কাট অফ দেখো 2022-এ কিন্তু প্রচুর হাই গেছে, তো কম্পিটিশনও কিন্তু বাড়ছে। তো তোমাকে টার্গেট তো 100তে 100ই করতে হবে, নো ডাউট। আর এটা পলিটি একটা ইজি সাবজেক্ট, তুমি কিন্তু করতে পারবে, এটাতে 100তে 100ই আনতে পারবে।
নো ডাউট। আর কোশ্চেনগুলো দেখছো সোজা সোজা জিজ্ঞেস করছে, অতটা টাফ কিন্তু নেই। তাহলে 25 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। 25 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, হুইচ অফ দি ফলোইং রিড। তো আমরা স্ট্র্যাটেজি ভিডিওতে কিন্তু ডিসকাস করেছিলাম যে রিড কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো ওখান থেকে জিজ্ঞেস করেছে, মিনস টু বি ইনফর্মড। যে রিড, কোন রিটের মানে টু বি ইনফর্মড, বা এটাকে আমরা টু বি সার্টিফাইডও বলতে পারি। তাহলে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কোন রিটের অন্তর্গত, সেটা কিন্তু সার্চুয়ারির অন্তর্গত। ওকে, সার্চুয়ারি সেই রিড যেখানে কি করে, যেখানে সার্টিফাইড করে একটা হায়ার অথরিটি, আর ধরো সুপ্রিম কোর্ট হায়ার একটা কোর্ট, সে যদি হাইকোর্ট কোনো জাজমেন্ট পাস করলো, আর সেই জাজমেন্ট, বা সুপ্রিম কোর্টও ইভেন করতে পারে, সেই জাজমেন্ট যদি রং হয়, সেটাকে কিন্তু এটা ঠিক করার বা রিভিউ করার একটা চান্স আমরা সার্চুয়ারি দিয়ে করতে পারবো। অর্থাৎ এই রিটটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে তাহলে জাজমেন্টকে কিন্তু রিচেক করা যায়। তারপরে দেখো এখানে ম্যান্ডামাস আছে, প্রহিবিশন আছে, কিউ ওয়ারেন্টো। প্রত্যেকটার মানে আমরা চলো দেখে নিই। কিউ ওয়ারেন্টো মানে কি? কিউ ওয়ারেন্টো এর মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি। দ্যাট মিনস ধরো কোনো একজন পাবলিক পোস্টে রয়েছে, পাবলিক অফিস হোল্ড করেছে। এবার সেই ব্যক্তি কি সেই পাবলিক অফিসে হোল্ড করার জন্য কি এলিজিবল যে ক্রাইটেরিয়া আছে সেটাকে ফুলফিল করছে, না এমনি সে অকুপাই করে বসে আছে। অর্থাৎ বিভিন্ন কারাপশন, ধরো পয়সা দিয়ে সেই পাবলিক অফিস হোল্ড করে নিয়েছে, কিন্তু তার যে এলিজিবল, যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু ফুলফিল করতে পারছে না, তখন কিউ ওয়ারেন্টও ইস্যু করা হয়। তারপর দেখো প্রহিবিশন রিলেটেড কি, রিলেটেড হচ্ছে জুডিশিয়ারি। যেমন সার্চুয়ারির আগে প্রহিবিশনটাকে দেখা হয়, মানে ধরো কোনো কেস যেটা হাইকোর্ট বা লোয়ার কোর্ট যেগুলো আছে, সেই কেস ধরো ওর আন্ডারে জুরিসডিকশনে এই লোয়ার কোর্টের আন্ডারে নিয়ে নিল, কিন্তু সেটা কিন্তু এই লোয়ার কোর্টের আন্ডারে পড়ছে না, তখন হায়ার কোর্ট ডিসাইড করতে পারবে যে হ্যাঁ এই জুরিসডিকশনে এটা পড়ছে না, অন্য জুরিসডিকশনে পড়বে। আর তারপরে দেখো এখানে মান্ডামাস আছে। মান্ডামাসে কি আছে? মান্ডামাস হচ্ছে তোমার যে পাবলিক অথরিটির কথা আমরা বলছি, কোনো পাবলিক পোস্ট যে হোল্ড করে আছে, সেই পাবলিক অথরিটি তার যে ডিউটি, এবার সে যদি ডিউটি পালন না করে, মেন যেটা কাজ, সেটা কাজ বাদ দিয়ে অন্য কিছু কাজ করছে, তাহলে কিন্তু হটানোও যা তাকে কিন্তু হটানো যেতে পারে এই মান্ডামাস রিট ইস্যু করে। তুমি যদি ডিটেলসে এইসব কিছু জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু এর উপরে একটা শর্টস দেওয়া আছে। আর আরও ডিটেলসে যেতে গেলে তুমি আমাদের স্বামীজি আইএস চ্যানেলে পেয়ে যাবে, সেখানে পুরো ফান্ডামেন্টাল রাইটসের উপর ক্লাস করানো হচ্ছে। সো এই গেল। এরপরে আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেই। কোশ্চেন যদি দেখি, এখানে কি জিজ্ঞেস করেছে দেখো, বলেছে নিচের কোন হাইকোর্ট আছে যার টেরিটোরিয়াল জুরিসডিকশন আন্দামান নিকোবরের আন্ডারে। আন্দামান নিকোবর কোন হাইকোর্টের আন্ডারে পড়বে? আন্দামান নিকোবর থেকে দূরত্ব যদি আমি দেখি, কলকাতার, এটা কিন্তু কাছাকাছি মোটামুটি, তো কলকাতা হাইকোর্ট কিন্তু হয়ে যাচ্ছে এখানে। ওকে, তারপরে ওড়িশা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, মাদ্রাস আছে। অন্ধ্রপ্রদেশ, এটা শুধু অন্ধ্রপ্রদেশই পড়ে। মাদ্রাসে এখানে পডুচেরি আছে, সে পডুচেরিটা কিন্তু তামিলনাড়ু ছাড়াও এর জুরিসডিকশন, পুডুচেরির জুরিসডিকশনের মধ্যে মাদ্রাস হাইকোর্টটাও কিন্তু আসে। গুয়াহাটি হাইকোর্ট, সেখানে তুমি পেয়ে যাবে, এর আন্ডারে মিজোরাম আছে, নাগাল্যান্ড আছে, আর আসাম। এই তিনটে স্টেট কিন্তু গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে পড়ে। তো কোশ্চেন্স কিন্তু এখান থেকেও আসতে পারে, একটা ইন্ডিকেশন একটা পাচ্ছি যে কোশ্চেনের ধরন যদি আমরা দেখি। বা 27-এ দেখো, 27 নম্বর কোশ্চেনে কি বলেছে, আর্টিকেল 78 এটা রিলেটেড কি? আর্টিকেল 78 হচ্ছে তোমার কিপিং দি ইনফরমেশন, প্রেসিডেন্টকে ইনফর্ম করবে যে গভর্নমেন্ট কী কী ডিসিশন নিতে চলেছে, পলিসিস নিতে চলেছে, সেটা। অর্থাৎ আর্টিকেল 78 কিন্তু এটার আন্ডারে চলে আসে। ঠিক আছে, এমার্জেন্সি পাওয়ার তো জানো এটা না, সেটা তো আর্টিকেল 356, ওটা আলাদা, প্রেসিডেন্ট রুল, সেন্ট অ্যাডভাইজারি। এবার 28-এ যদি দেখি, 28-এ দেখো
হুইচ কমিটি রেকমেন্ড ফর এস্টাবলিশমেন্ট অফ স্টেট ফাইন্যান্স কমিশনস। তাহলে দেখো পঞ্চায়েত থেকে কিন্তু ব্যাক টু ব্যাক কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি, ওদিকে 2-3টে কোশ্চেন তো দেখলাম, এখানেও দেখো কমিটি থেকে। তো তোমরা স্ট্র্যাটেজি ভিডিওটা কিন্তু এই ক্লাস করার আগে স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে নিতে পারো যে কোথা কোথা থেকে কোশ্চেনটা আসছে। তো কমিটি থেকে অলরেডি আমি ডিসকাস করেছি স্ট্র্যাটেজি ভিডিওতে যে কমিটি থেকে কিন্তু কোশ্চেন্স তোমরা পেয়ে যাচ্ছ পঞ্চায়েতে রিলেটেড। তো ডিটেলসে দেখো এখানে জিজ্ঞেস করেছে এস্টাবলিশমেন্ট অফ স্টেট ফাইন্যান্স কমিশনস ফর অ্যালোকেশনস অফ ফাইন্যান্স টু দ্য পঞ্চায়েত। যে স্টেট ফাইন্যান্স কমিশন এস্টাবলিশমেন্ট সেটা কোন কমিটির রিকমেন্ডেশনসে হয়েছিল, সেটা গার্জিল কমিটির রিকমেন্ডেশন কিন্তু হয়েছিল। ঠিক আছে, এর আগেও একটা কমিটি এসেছিল, বাট ওরা স্পেসিফিকভাবে স্টেট ফাইন্যান্স কমিশনের কথা বলেনি, বাট তারা ট্যাক্সেশনস, বাজেট এসব ব্যাপারে বলেছিল। বাট যেটা স্ট্যাবলিশমেন্ট আর অ্যালোকেশন অফ ফাইন্যান্স পার্টিকুলারলি যখন বলা হলো, অর্থাৎ গার্জিল কমিটি, যার দ্বারা কিন্তু 73rd আলটিমেট আর 74th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন এসেছিল। আর এর মাধ্যমে আমরা কি দেখলাম, ডিসেন্ট্রালাইজেশন হলো, একটা ডিসেন্ট্রালাইজেশন হলো, আর ডিসেন্ট্রালাইজেশন গভর্নমেন্টও কিন্তু এস্টাবলিশ হলো আমাদের ইন্ডিয়াতে, অ্যান্ড ইট ইজ দ্য ইউনিক সিস্টেম। এবার 29-এ কি বলেছে, যে সংস্কৃত আছে সেটা সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হুইচ স্টেট, কোন স্টেটের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কর্ণাটক আছে, মধ্যপ্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, হিমাচল প্রদেশ আছে। তো সংস্কৃত, অ্যাজ ইউ নো, দ্য সংস্কৃত কি মোটামুটি হিন্দির কাছাকাছি। তো অবভিয়াসলি হিন্দি যেখানে হিন্দিভাষী যেসব রাজ্য সেগুলোতে বলবে, তো কর্ণাটকে তো হিন্দি তো চলে না, সো ইটস অন মধ্যপ্রদেশ, মধ্যেশি। সো মধ্যপ্রদেশে কিন্তু হিন্দি তো অবভিয়াসলি হয়ই, উত্তরাখণ্ডেও হয়, হিমাচল প্রদেশে, তো নর্থ ইন্ডিয়াতে, তো এটা নর্থ ইন্ডিয়ার পার্ট পড়ছে, এটাতে কিন্তু হবে। তো এগুলো তিনটে দেখো অপশানস তুমি পেলে যেখানে কিন্তু হতে পারে। তো এগুলো কোশ্চেন্স কিন্তু একদম ছেড়ে আসবে না, এগুলো কোশ্চেন করা উচিত, যেহেতু অপশন তুমি 1-2টো এলিমিনেট করতে পারলে, তো এখানে 33% মতো চান্স আছে যে তোমার একটা রাইট হবে অ্যান্সার। তো এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, এটা অ্যাটেম্প করতে পারো, নাও অ্যাটেম্প করতে পারো, বাট যেহেতু অপশন তুমি যদি এলিমিনেট করে দাও দুটো, তাহলে অবভিয়াসলি অ্যাটেম্প করে আসবে। তুমি অ্যাটেম্প যদি না করো, তাহলে তোমার পাশে কেউ আছে, সে অ্যাটেম্প করে দেবে এবং চাকরি কিন্তু সে পেয়ে যাবে। এবার 30-এ যদি দেখি, 30 নম্বর কোশ্চেন দেখো, হুইচ কমিটি রেকমেন্ডেড দ্যাট দেয়ার শুড বি অলসো বি রিজার্ভেশনস অফ সিট ফর ওমেন ইন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। তাহলে দেখছো পিআরআই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা অলরেডি কিন্তু আমি ডিসকাস করেছি। পুরো ভিডিও দেখতে হলে তুমি আই বাটনে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু দেখতে পারো তোমরা। ওকে, তাহলে বলো ওমেন রিজার্ভেশনস পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনে কোন কমিটি যে রেকমেন্ড করেছিল? এটা কিন্তু থাঙ্গাং কমিটি ফার্স্ট যে রেকমেন্ড করেছিল যে ওমেন রিজার্ভেশন দরকার, আর তারপর গার্জিল কমিটিও করেছে, আর ফাইনালি আমরা 73rd অ্যামেন্ডমেন্টে দেখলাম যে রিজার্ভেশনস দেওয়া হলো 33%, তাই তো? তো এই গেল তোমাদের, আজকে এইটুকু কোশ্চেন থাক, পরে আমরা বাকি কোশ্চেনগুলো দেখবো। তবে আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পুরো ডিটেলসে আলোচনা করব, আর তার সঙ্গে যেগুলো অপশনস আছে সেই অপশনগুলোকেও কিন্তু ডিকোড করা হচ্ছে। আর তোমরা এখানে এই সিরিজের সাথে যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তোমরা শেয়ার, লাইক করতে পারো, এবং সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশনটা আরও বাড়বে। আমরা আরও এই ভিডিও, এইসব সিরিজ আমরা আনবো। আর এরপর ইকোনমি, বাংলা, ইংলিশ সব কিন্তু আসতে চলেছে, তো তোমরা সবাই যুক্ত হতে পারো আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। দ্যাটস ইট।